নমস্কার, শিক্ষাসাথী জিএম স্যার এবং www.gmsir.online আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমরা এসএলএসটি জিওগ্রাফির ওপর যে মক টেস্ট সিরিজ আরম্ভ করেছি, আজকে 10 নম্বর সিরিজের 90টি এমসিকিউ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন, এই মক টেস্ট সিরিজের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আপনারা প্রত্যেকটি প্রশ্নকে মনোযোগ সহকারে দেখুন এবং প্রয়োজনে প্রশ্নগুলি কিন্তু খাতায় লিখে নিতে পারেন। ইতিপূর্বে যে সমস্ত প্রশ্নোত্তর সেটগুলি আলোচনা করা হয়েছে সেগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি সেটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে নিন। প্রয়োজনে এক বা একাধিকবার কিন্তু প্রশ্নগুলো দেখে নিতে পারেন, কারণ প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্নের যে প্রকৃতি সেগুলো সম্পর্কে আপনারা কিন্তু ওয়াকিবহাল হবেন। যাই হোক, চলে আসি মূল পর্বে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে। আগের যে সমস্ত সেটগুলি আমরা আলোচনা করেছি সেখানে যেরকম ভাবে প্রত্যেকটি সাবজেক্ট থেকে 9টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, এই সেটেও কিন্তু 9টি করে, প্রত্যেকটি সাবজেক্ট থেকে 9টি করে প্রশ্নোত্তর নিয়ে 90টি প্রশ্নের একটি সেট তৈরি করা হয়েছে। প্রথম যে 9টি প্রশ্ন, সেই 9টি থাকবে জিওটেকটনিক থেকে। পরবর্তী যে 9টি প্রশ্ন, অর্থাৎ 10 থেকে 18 নম্বর, এই 10 থেকে 18 নম্বর প্রশ্ন থাকবে জিওমরফোলজি থেকে। এভাবেই কিন্তু শেষ হবে গিয়ে কার্টোগ্রাফিতে। তাই প্রত্যেকটি প্রশ্নকে দেখুন এবং প্রয়োজনে প্রশ্নগুলি কিন্তু নোট ডাউন করে নিতে পারেন, তাহলে পরবর্তী সময়ে কিন্তু এগুলো কাজে লাগবে। তো যাই হোক, চলে আসি মূল পর্বে। জিওটেকটনিক থেকে প্রথম প্রশ্ন। জিওটেকটনিক থেকে তথা সমগ্র সেটের প্রথম যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্ন রয়েছে আধুনিক সিসমোলজি এর প্রবর্তক হলেন। বিকল্প হিসাবে রয়েছে আইজ্যাক নিউটন, আর.ডি. ওল্ডহ্যাম, বি.বি. গুলিটসিন এবং হেনরি ক্যাভেন্ডিশ। উত্তরটি হবে বি.বি. গুলিটসিন। আধুনিক সিসমোলজি এর প্রবর্তক হলেন বি.বি. গুলিটসিন। বিকল্প সি সঠিক। চলে আসি পরের প্রশ্নে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নে। ভেদক ভাঁজের প্রাথমিক পর্যায়কে বলা হয় এ বৌদিনাজ, বি হাগব্যাক, সি নেপে এবং ডি জুরা। সঠিক উত্তরটি হবে এ বৌদিনাজ। অর্থাৎ ভেদক ভাঁজের প্রাথমিক পর্যায়কে বলা হয় বৌদিনাজ বা বুদিনাজ। চলে আসি পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। প্রশ্নে রয়েছে থ্রাসচ্যুতি এক প্রকার, এ নতিচ্যুতি, বি নতিস্খলনচ্যুতি, সি আয়ামচ্যুতি এবং ডি আয়ামস্খলনচ্যুতি। সঠিক উত্তরটি হবে বি নতিস্খলনচ্যুতি। অর্থাৎ থ্রাসচ্যুতি হলো এক প্রকার নতিস্খলনচ্যুতি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 4 নম্বর প্রশ্নে রয়েছে নিম্নের কোনটি চতুষ্কোণাকার খনিজের উদাহরণ নয়? বিকল্প রয়েছে অ্যাপোফিলাইট, আইডোক্রেস, রুটিলাইট এবং অ্যাপাটাইট। সঠিক উত্তরটি হবে বিকল্প ডি অ্যাপাটাইট। অর্থাৎ অ্যাপাটাইট চতুষ্কোণাকার খনিজের উদাহরণ নয়, বাকি যে 3টি খনিজ রয়েছে সেগুলি কিন্তু চতুষ্কোণাকার খনিজের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। তালিকা 1 এর সাথে তালিকা 2 মেলাও এবং নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তর চিহ্নিত করো। তালিকা 1, তালিকা 2, দুটি তালিকা দেওয়া রয়েছে। দুটি তালিকাতে তথ্যগুলি মিলিয়ে বিকল্প থেকে সঠিক যে উত্তর সেটি কিন্তু চিহ্নিত করতে হবে। তালিকা 1 এ রয়েছে এ আম্লিক শিলা, তালিকা 2 তে রয়েছে 1 গ্রানাইট, বি মধ্যবর্তী শিলা, 2 ব্যাসল্ট, সি ক্ষারকীয় শিলা, 3 পেরিডোটাইট, ডি অতি ক্ষারকীয় শিলা ডায়োরাইট। বিকল্পতে দেওয়া রয়েছে এ A1, B4, C2, D3, বি বিকল্প বি A2, B1, C4, D3, বিকল্প সি A1, B4, C3, D2, বিকল্প ডি A1, B2, C4 এবং D3। সঠিক বিকল্পটি হবে এ, অর্থাৎ A1, B4, C2, D3, যেখানে A1 অর্থাৎ আম্লিক শিলা গ্রানাইট জাতীয়, B4 মধ্যবর্তী শিলা ডায়োরাইট জাতীয়, C2 ক্ষারকীয় শিলা ব্যাসল্ট প্রকৃতির এবং D3 অতি ক্ষারকীয় শিলা পেরিডোটাইট প্রকৃতির। চলে আসি পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘনা সৃষ্টি হয়েছে এ মহাসাগরীয় পাত সীমান্তে,
বি মহাদেশীয় মহাসাগরীয় পথ সীমান্তে, সি মহাদেশীয় মহাদেশীয় পথ সীমান্তে এবং ডি ত্রিপাত সীমান্তে। সঠিক উত্তরটি হবে মহাদেশীয় মহাসাগরীয় পথ সীমান্তে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে মহাদেশীয় এবং মহাসাগরীয় পথ সীমান্ত বরাবর। চলে আসি পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে রয়েছে ভারতে অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ করেন। এ হেফোর্ড, বি জন জলি, সি ডেলি এবং ডি জর্জ এভারেস্ট। সঠিক উত্তরটি হবে জর্জ এভারেস্ট। ভারতে অভিকর্ষজ অসঙ্গতি পর্যবেক্ষণ করেন জর্জ এভারেস্ট। চলে আসি পরবর্তী প্রশ্নে, 8 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে সুনামি সংক্রান্ত ভুল বৈশিষ্ট্যটি হল। বিকল্প রয়েছে ইহা দীর্ঘ তরঙ্গের জলরাশিকে গভীর সমুদ্রভাগ থেকে নিয়ে এসে উপকূলে পৌঁছায়। বি গভীর সামুদ্রিক সুনামি 500 থেকে 1000 কিমি গতিতে উপকূলে আছড়ে পড়ে। সি জলতরঙ্গের গতির ভিত্তিতে ইহা গভীর সামুদ্রিক সুনামি, উপকূলীয় সুনামি এবং স্থানীয় সুনামি এই 3 ভাগে বিভক্ত। এবং ডি সুনামি সমুদ্রকম্প বা অন্যান্য ভূগাঠনিক শক্তির প্রভাবে উৎপন্ন উচ্চ শক্তি সম্পন্ন সামুদ্রিক তরঙ্গ। সুনামি সংক্রান্ত যে ভুল বৈশিষ্ট্য সেটি হলো বিকল্প সি। অর্থাৎ যেখানে বলা হয়েছে জলতরঙ্গের গতির ভিত্তিতে ইহা গভীর সামুদ্রিক সুনামি, উপকূলীয় সুনামি এবং স্থানীয় সুনামি এই 3 ভাগে বিভক্ত। এই বৈশিষ্ট্যটি কিন্তু সঠিক নয়। বাকি যে 3টি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি কিন্তু সঠিক বৈশিষ্ট্য। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, জিওটেকটনিক থেকে শেষ প্রশ্ন। এরপর পরবর্তী যে 9টি প্রশ্ন সেই 9টি প্রশ্ন থাকবে জিওমরফোলজি থেকে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই ধরনের অগ্নুৎপাতে দুটি অগ্নুৎপাতের সময়ের ব্যবধান থেকে কয়েক দশক প্রচণ্ড বিস্ফোরণ সহকারে অগ্নুৎপাত ঘটে এবং প্রচুর পরিমাণে ভস্ম লেপিলি নির্গত হয়ে আকাশে উজ্জ্বল কালো মেঘের সৃষ্টি করে। প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অতি সান্দ্র লাভা নির্গত হয়। এখানে নিম্নের কোন প্রকার অগ্নুৎপাতের কথা বলা হয়েছে? এ ভিসুবীয় ধরন, বি ভলকেনীয় ধরন, সি প্লিনি ধরন এবং ডি পিলীয় ধরন। সঠিক উত্তরটি হবে ভিসুবীয় ধরন, বিকল্প এ। চলে আসি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ সমগ্র সেটের 10 নম্বর প্রশ্ন এবং জিওমরফোলজি থেকে প্রথম প্রশ্ন। প্রশ্ন রয়েছে ক্ষয়ীভবন সম্পর্কিত ভুল তথ্যটি হলো। এ ক্ষয়ীভবন হলো আবহবিকার প্লাস অপসারণ। বি ক্ষয়ীভবন খুব ধীরে সংঘটিত হয়। সি ক্ষয়ীভবনের ফলে নতুন ভূমিরূপের সৃষ্টি হয় না এবং ডি বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ীভবন ঘটে। সঠিক যে বিকল্প সেটি হবে বিকল্প বি। অর্থাৎ ক্ষয়ীভবন সম্পর্কিত ভুল তথ্যটি হলো বিকল্প বি, ক্ষয়ীভবন খুব ধীরে সংঘটিত হয়। এটি হলো ক্ষয়ীভবন সম্পর্কিত ভুল তথ্য। চলে আসি পরবর্তী প্রশ্ন, জিওমরফোলজি থেকে 2 নম্বর প্রশ্ন এবং সমগ্র সেটের 11 নম্বর প্রশ্ন। ফরাসি শব্দ এ ভ্যাল থেকে অ্যাভালেঞ্চ শব্দের উৎপত্তি, যার অর্থ হলো এ দ্রুত পতন, বি সমতল পৃষ্ঠ, সি উপত্যকার দিকে এবং ডি পর্বত পাদদেশ। এ ভ্যাল থেকে অ্যাভালেঞ্চ শব্দের উৎপত্তি, যার অর্থ হলো, অর্থাৎ এ ভ্যাল শব্দের অর্থ হলো এখানে বিকল্প সি সঠিক, উপত্যকার দিকে। এ ভ্যাল শব্দের ফরাসি শব্দ এ ভ্যাল শব্দের অর্থ হলো উপত্যকার দিকে। চলে আসি পরবর্তী প্রশ্ন, সেটের 12 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলির পৃষ্ঠীয় ভূমিরূপের অন্তর্ভুক্ত নয়। কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপগুলির পৃষ্ঠীয় ভূমিরূপের অন্তর্গত নয়। এ টেরারোসা, বি কারেন, সি পোনর এবং ডি ক্লিন্স। সঠিক উত্তরটি হবে, অর্থাৎ যে ভূমিরূপটি কার্স্ট অঞ্চলে পৃষ্ঠীয় ভূমিরূপের অন্তর্ভুক্ত না হয় সেটি হলো পোনর। অবশিষ্ট যে 3টি ভূমিরূপ রয়েছে অর্থাৎ টেরারোসা, কারেন, ক্লিন্স এগুলি কিন্তু পৃষ্ঠীয় ভূমিরূপের অন্তর্গত। পোনর পৃষ্ঠীয় ভূমিরূপের অন্তর্গত ভূমিরূপ নয়। চলে আসি পরবর্তী প্রশ্নে, 13 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে সঠিক জোড়টি চিহ্নিত করুন। বিকল্প রয়েছে এ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ইচাং, বি পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত ইগু আজু, সি পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপো এবং ডি পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন অন্ধ গলছি।
সঠিক জোড়টি হবে, অর্থাৎ যে জোড়টি সঠিক সেটি হবে বি। পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত হলো ইগুয়াজু। পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত ইগুয়াজু। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ইচাং, ভুল। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপো, ভুল। এবং পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন অন্ধা গলছি, এটিও কিন্তু ভুল। সঠিক উত্তর বি, পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত ইগুয়াজু। চলে আসি পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে হিমবাহের পৌষ্টিক ক্ষেত্র বলা হয় এ নেভেকে, বি ফিনকে, সি হিমক্ষেত্রকে এবং ডি তুষারকে। সঠিক উত্তরটি হবে, অর্থাৎ হিমবাহের পৌষ্টিক ক্ষেত্র যাকে বলা হয় সেটি হলো নেভে। নেভেকে হিমবাহের পৌষ্টিক ক্ষেত্র বলা হয়। 15 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। এখানে প্রশ্ন রয়েছে ব্লো হোল স্কটল্যান্ডে স্থানীয়ভাবে নিম্নের কোন নামে পরিচিত? বিকল্প রয়েছে এ গ্লুপ, বি স্ট্যাক, সি বার্ম এবং ডি নরবেস্ট ফার। সঠিক যে উত্তরটি হবে বা সঠিক যে বিকল্পটি হবে সেটি হলো গ্লুপ, অর্থাৎ ব্লো হোল স্কটল্যান্ডে স্থানীয়ভাবে গ্লুপ নামে পরিচিত। চলে আসি পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিংশ শতকের প্রথম ভাগ থেকেই ডেভিস প্রবর্তিত ক্ষয়চক্র ধারণা জার্মানিতেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এক্ষেত্রে নিম্নের কোন জার্মান ভূবৈজ্ঞানিক এই বিষয়ের গবেষণায় অন্তর্ভুক্ত নন? বিকল্প রয়েছে এ আলব্রেক্ট ইয়েঙ্ক, বি সিগফ্রিয়েড পেসার্চ, সি আলফ্রেড হিটনার এবং ডি হেনরি বোলিং। সঠিক যে উত্তর সেটি হবে হেনরি বোলিং, অর্থাৎ বিকল্প ডি সঠিক উত্তর। বিংশ শতকের প্রথম ভাগ থেকে ডেভিস প্রবর্তিত ক্ষয়চক্র ধারণা জার্মানিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এক্ষেত্রে হেনরি বোলিং জার্মান ভূবৈজ্ঞানিক, কিন্তু এই বিষয়ের গবেষণার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ হেনরি বোলিং বাদে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে আলব্রেক্ট ইয়েঙ্ক, সিগফ্রিয়েড পেসার্চ, আলফ্রেড হিটনার, এরা কিন্তু ক্ষয়চক্র সম্পর্কে কিছু না কিছু ভূমিকা রেখেছেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে বিবৃতিগুলি পড়ে নিম্নের বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। বিবৃতি 1-এ দেওয়া রয়েছে জলপ্রবাহজনিত ক্ষয় সুষম ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির বন্ধুরতা সৃষ্টি করে। বিবৃতি 2-তে রয়েছে ক্ষয়চক্রের পরিণত অবস্থায় নদীর সঙ্গে শিলা লক্ষণের সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ হয়। বিকল্প রয়েছে এ বিবৃতি 2 ভুল, বি উভয় বিবৃতি ভুল, সি বিবৃতি 1 ভুল এবং ডি উভয় বিবৃতি সঠিক। সঠিক যে উত্তরটি হবে সেটি হলো সি বিবৃতি 1 ভুল, অর্থাৎ জলপ্রবাহজনিত ক্ষয় সুষম ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির বন্ধুরতা সৃষ্টি করে, এই বিবৃতিটি কিন্তু ভুল। চলে আসি পরবর্তী প্রশ্নে, জিওমরফোলজি থেকে শেষ প্রশ্ন এবং সমগ্র সেটের 18 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে বিবৃতিগুলি পড়ে নিম্নের বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। বিবৃতি 1, ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু ভূমিকম্পের ফলে যদি কোনো রকম ভূমিরূপের পরিবর্তন হয় তাহলে সেই ঘটনা হলো ভূতাত্ত্বিক দুর্যোগ। বিবৃতি 2-তে রয়েছে পাত সঞ্চালনের ফলে একদিকে যেমন আগ্নেয় প্রক্রিয়া সংঘটিত হয় অন্যদিকে তেমন ভূমিকম্প সংঘটিত হয়। বিবৃতির সাপেক্ষে যে বিকল্পগুলি রয়েছে সেগুলি হলো 1 বা এ বিবৃতি 1 আংশিক ঠিক, বি বিবৃতি 1 ও 2 সম্পূর্ণ ঠিক, সি বিবৃতি 1 ঠিক হলে বিবৃতি 2 অবশ্যই ভুল হবে এবং ডি কোনো কোনো ক্ষেত্রে দুটি বিবৃতিই ভুল। 18 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটি হবে বি বিবৃতি 1 ও বিবৃতি 2 সম্পূর্ণ ঠিক, অর্থাৎ ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু ভূমিকম্পের ফলে যদি কোনো রকম ভূমিরূপের পরিবর্তন হয় তাহলে সেই ঘটনাকে তখন কিন্তু আমরা ভূতাত্ত্বিক দুর্যোগের অন্তর্ভুক্ত করব। বিবৃতি 2-তে রয়েছে পাত সঞ্চালনের ফলে একদিকে যেমন আগ্নেয় প্রক্রিয়া সংঘটিত হয় অন্যদিকে তেমন ভূমিকম্প সংঘটিত হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা পাবো 19 নম্বর প্রশ্ন এবং এখান থেকে ক্লাইমেটোলজির প্রশ্ন আরম্ভ হবে। পরবর্তী যে 9টি প্রশ্ন সেই 9টি প্রশ্ন থাকবে ক্লাইমেটোলজি থেকে। প্রথম প্রশ্ন ক্লাইমেটোলজি এবং সমগ্র সেটের 19 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হয়েছে সমমণ্ডলের সর্বশেষ স্তর কোনটি? বিকল্প রয়েছে এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার এবং ডি থার্মোস্ফিয়ার।
সঠিক যেটি উত্তর সেই উত্তরটি হবে মেসোস্ফিয়ার। সমমণ্ডলের সর্বশেষ স্তর হলো মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটি অংশ সমমণ্ডলের অন্তর্ভুক্ত। চলে আসি পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। প্রশ্নে রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পর্কে সঠিক বিবৃতি শনাক্ত করুন। বিবৃতি রয়েছে 1, ক্রান্তীয় ঘূর্ণবাত সাধারণত গ্রীষ্ম ও শরৎকালে বেশি দেখা যায়। বিবৃতি 2, ক্রান্তীয় ঘূর্ণবাতে কিউমুলো স্ট্র্যাটাস মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিবৃতি 3, ক্রান্তীয় ঘূর্ণিবাতের সাথে প্রতীপ ঘূর্ণবাতের আগমন হয়। বিকল্প রয়েছে এ, বিবৃতি 1 ও বিবৃতি 3 সঠিক, বি তে রয়েছে বিবৃতি 2 ও বিবৃতি 3 সঠিক, সি তে রয়েছে শুধুমাত্র বিবৃতি 1 সঠিক এবং ডি তে রয়েছে শুধুমাত্র বিবৃতি 3 সঠিক। সঠিক যে উত্তরটি হবে সেটি হলো বিকল্প সি। বিকল্প সি, যেখানে বলা হয়েছে শুধুমাত্র বিবৃতি 1 সঠিক, অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণবাত সাধারণত গ্রীষ্ম ও শরৎকালে বেশি দেখা যায়। অবশিষ্ট যে বিবৃতি দুটি রয়েছে সেই বিবৃতি দুটি সঠিক নয়। চলে আসি পরবর্তী প্রশ্নে, 21 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা রয়েছে ভূমিভাগের সূর্যমুখী ঢালের সঠিক বৈশিষ্ট্য হলো। বিকল্প রয়েছে এ, এখানে উষ্ণতার পরিমাণ বেশি হয়, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, সি, এখানে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বেশি, এবং ডি সবগুলোই সঠিক। ভূমিভাগের সূর্যমুখী যে ঢাল, সেই ঢালের প্রেক্ষিতে সঠিক যে বক্তব্যটি বা সঠিক যে বৈশিষ্ট্যটি সেটি হলো বিকল্প ডি, সবগুলোই সঠিক। অর্থাৎ এখানে উষ্ণতার পরিমাণ বেশি হয়, ভূমিভাগের সূর্যমুখী ঢালে উষ্ণতার পরিমাণ বেশি হয়, ভূমিভাগের সূর্যমুখী ঢালে বৃষ্টিপাতের পরিমাণও বেশি হয়, এবং স্বাভাবিকভাবেই এখানে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণও বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত হেলির তাপীয় ধারণাকে নিম্নের কোন ব্যক্তি সমর্থন করেননি? এ, হ্যান, বি, মিলার, সি, কোপেন এবং ডি, কোটেশ্বরম। মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত হেলির যে তাপীয় ধারণা, সেই ধারণাকে এই 4 জন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি সমর্থন করেননি? সঠিক উত্তর আমরা বেছে নেব। সঠিক উত্তর হবে বিকল্প ডি, কোটেশ্বরম। কোটেশ্বরম মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত হেলির যে তাপীয় ধারণা, সেই ধারণাকে সমর্থন করেননি। চলে আসি পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। প্রশ্নে রয়েছে ITCZ শব্দটির অর্থ কি? বিকল্প রয়েছে এ, ইন্টারট্রপিক্যাল কারেন্ট জোন, বি, ইন্টারট্রপিক্যাল ক্যাটাস্ট্রফিক জোন, সি, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন এবং ডি, ইন্টারট্রপিক্যাল কাম জোন। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। চলে আসি পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোনটি সমষ্ণ রেখার বৈশিষ্ট্য নয়? বিকল্প রয়েছে এ, সমষ্ণ রেখাগুলি উত্তর গোলার্ধের স্থলভাগের জন্য ফাঁকা ফাঁকা অবস্থান করে, বি, পৃথিবীর মানচিত্রে এগুলি মোটামুটিভাবে অক্ষরেখাগুলিকে অনুসরণ করে বিস্তৃত হয়, সি, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় সমষ্ণ রেখাগুলিও উত্তর দক্ষিণে সরে যায়, এবং ডি, সবগুলি সঠিক বৈশিষ্ট্য। সমষ্ণ রেখার বৈশিষ্ট্য নয়, এই প্রশ্নের সাপেক্ষে যে বিকল্পটি সঠিক সেটি হলো বিকল্প এ, সমষ্ণ রেখাগুলি উত্তর গোলার্ধের স্থলভাগের জন্য ফাঁকা ফাঁকা অবস্থান করে। এটি কিন্তু সমষ্ণ রেখার সঠিক বৈশিষ্ট্য নয়। চলে আসি পরবর্তী প্রশ্নে, 25 নম্বর প্রশ্ন। প্রশ্নে রয়েছে নিম্নের কোন মেঘ বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? নিম্নের কোন মেঘ বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টি হবে, বা কোন মেঘ থেকে বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এ, নিম্বোস্ট্রাটাস, বি, স্ট্র্যাটোকিউমুলাস, সি, সিরোকিউমুলাস এবং ডি, আল্টোস্ট্রাটাস। সঠিক যে উত্তর সেটি হবে, অর্থাৎ নিম্নের যে মেঘ থেকে বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেটি হলো নিম্বোস্ট্রাটাস মেঘ, অর্থাৎ বিকল্প এ সঠিক। নিম্বোস্ট্রাটাস মেঘ থেকে বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে কুয়াশার দৃশ্যমানতা হয় এ, 1 কিমির কম, বি, 1 কিমি, সি, 1 কিমির বেশি এবং ডি, অনির্দিষ্ট। কুয়াশার যে দৃশ্যমানতা, অর্থাৎ কুয়াশা থাকাকালে যতদূর আমরা দেখতে পাই সেটি হলো, বা যতদূর পর্যন্ত দেখলে আমরা সেটিকে কুয়াশা বলবো, সেটি হলো
সঠিক উত্তর হবে এখানে এ, 1 কিমি কম। যদি আমরা 1 কিমির কম দেখতে পাই তাহলে সেটিকে আমরা কিন্তু কুয়াশার অন্তর্গত হিসাবে ধরে নেব। কুয়াশার দৃশ্যমানতা হলো 1 কিমির কম। চলে আসি পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, ক্লাইমেটোলজি থেকে শেষ প্রশ্ন। কোপেনের জলবায়ু শ্রেণী বিভাজনে স্মল এস এর অর্থ হলো এ, শীতকালীন শুষ্ক বা সাভানা অঞ্চল, বি, গ্রীষ্মকাল শীতল প্রকৃতির অঞ্চল, সি, গ্রীষ্মকালীন শুষ্ক অঞ্চল এবং ডি কোনোটাই নয়। সঠিক উত্তরটি হবে বিকল্প সি, গ্রীষ্মকালীন শুষ্ক অঞ্চল। কোপেনের জলবায়ু বিভাজনে স্মল যে এস তার অর্থ হলো গ্রীষ্মকালীন শুষ্ক অঞ্চল। চলে আসি আমরা পরবর্তী যে প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন। এখান থেকে শুরু হচ্ছে বায়োজিওগ্রাফি থেকে প্রশ্ন এবং পরবর্তী যে 9টি প্রশ্ন সেই 9টি প্রশ্ন থাকবে বায়োজিওগ্রাফি থেকে। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অর্থাৎ বায়োজিওগ্রাফির প্রথম প্রশ্নে বলা হয়েছে আকার অনুসারে মাটির কণাগুলিকে অনেকগুলি বিভাগে ভাগ করা যায়। এই বিভাগগুলির এক একটিকে বলা হয় এ, বিভেদ, বি, পেডন, সি, গ্রথন এবং ডি কোনোটাই নয়। আকার অনুসারে মাটির কণাগুলিকে যে সমস্ত বিভাগে ভাগ করা যায় সেই বিভাগগুলির এক একটিকে বলা হয়, সঠিক উত্তর হবে এখানে বিভেদ। আকার অনুসারে মাটির কণাগুলিকে যে সমস্ত বিভাগে বিভক্ত করা হয় তার এক একটি ভাগকে বলা হয় বিভেদ। চলে আসি পরবর্তী প্রশ্নে, 29 নম্বর প্রশ্ন, যেটি বায়োজিওগ্রাফি থেকে দ্বিতীয় প্রশ্ন। ইউএস সয়েল রিপোর্ট 1938 অ্যাপেন্ডিক্স 10 অনুসারে ইউএসডিএ মৃত্তিকা শ্রেণীবিভাগ সম্পর্কিত সঠিক তথ্যটি হলো এ, এই শ্রেণীবিভাগে 2টি বর্গ, 6টি উপবর্গ এবং 36 প্রকার মৃত্তিকা শ্রেণীবিভাগ অন্তর্ভুক্ত হয়েছে। বি, এই শ্রেণীবিভাগে 3টি বর্গ, 4টি উপবর্গ এবং 38 প্রকার মৃত্তিকা শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে। সি, এই শ্রেণীবিভাগে 3টি বর্গ, 4টি উপবর্গ এবং 36 প্রকার মৃত্তিকা শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে এবং ডি, এই শ্রেণীবিভাগে 4টি বর্গ, 8টি উপবর্গ এবং 42 প্রকার মৃত্তিকা শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে। সঠিক যেটি উত্তর সেই উত্তরটি হবে বিকল্প সি, এই শ্রেণী বিভাগে, অর্থাৎ ইউএস সয়েল রিপোর্ট 1938 অ্যাপেন্ডিক্স 10 অনুসারে যে শ্রেণী বিভাগ করা হয় সেই শ্রেণী বিভাগে 3টি বর্গ, 8টি উপবর্গ এবং 36 প্রকার মৃত্তিকা শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্নে, 30 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে আন্তঃআঞ্চলিক মৃত্তিকা সম্পর্কে সঠিক তথ্যটি হলো। বিকল্প রয়েছে এ, এই মাটি 3টি উপবর্গ এবং 13টি শাখায় বিভক্ত। এই মাটি 4টি উপবর্গ এবং 9টি শাখায় বিভক্ত। বিকল্প সি, এই মাটি 3টি উপবর্গ এবং 19টি শাখায় বিভক্ত। এবং বিকল্প ডি রয়েছে এই মাটি 4টি উপবর্গ এবং 13টি শাখায় বিভক্ত। আন্তঃআঞ্চলিক মৃত্তিকা সম্পর্কে এই যে বিকল্পগুলি তার মধ্যে কোনটি সঠিক? এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প এ, অর্থাৎ আন্তঃআঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে এই মাটিতে 3টি উপবর্গ এবং 13টি শাখায় বিভক্ত। আন্তঃআঞ্চলিক মাটি 3টি উপবর্গ এবং 13টি শাখায় বিভক্ত। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্ন রয়েছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলে নিম্নের কোন বর্গের মৃত্তিকা অধিক দেখা যায়? উষ্ণ আর্দ্র ক্রান্তীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলে নিম্নের কোন বর্গের মৃত্তিকা অধিক পরিমাণে দেখা যায়? এ, স্পেডোসল, বি, অ্যান্ডিসল এবং সি, এরিডিসল ও ডি, অল্টিসল। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প ডি, আল্টিসল মৃত্তিকা। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলে আল্টিসল বর্গের মৃত্তিকা অধিক পরিমাণে দেখা যায়। চলে আসি পরবর্তী প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিল ক্ষয়ের পরবর্তী পর্যায় হলো এ, চাদর ক্ষয়, বি, নালী ক্ষয়, সি, গালি ক্ষয় এবং ডি, রেভাইন ক্ষয়। রিল ক্ষয়ের পরবর্তী যে পর্যায় সেই পর্যায়টিকে বলা হয় গালি ক্ষয়। চলে আসি পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোনটি পৃথক? বিকল্প রয়েছে এ, মসবর্গ শৈবাল, বি, মসবর্গ রিক্সিয়া, সি, মসবর্গ মার্কেনসিয়া এবং ডি, মসবর্গ অ্যান্থোসেরস।
যেটি পৃথক অর্থাৎ যেটি মসবর্গের অন্তর্ভুক্ত নয় সেটি হলো সি। মসবর্গের অন্তর্ভুক্ত নয় মার্কেনসিয়া। মসবর্গ শৈবাল অর্থাৎ শৈবাল মসবর্গের অন্তর্ভুক্ত। রিক্সিয়াও মসবর্গের অন্তর্ভুক্ত। অ্যান্থোসেরাসও কিন্তু মসবর্গের অন্তর্ভুক্ত। এখানে মার্কেনসিয়া মসবর্গের অন্তর্ভুক্ত নয়, তাই এটি পৃথক। চলে আসি 34 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় চিরহরিত উদ্ভিদ পৃথিবীর মোট বনভূমির প্রায় কত শতাংশ স্থান দখল করে রয়েছে? নিরক্ষীয় চিরহরিত উদ্ভিদ পৃথিবীর মোট যে বনভূমি তার প্রায় কত শতাংশ স্থান দখল করে রয়েছে? বিকল্প রয়েছে এ 5%, বি 10%, সি 12% এবং ডি 20%। সঠিক যে উত্তর সে সঠিক উত্তরটি হবে 20%। অর্থাৎ নিরক্ষীয় চিরহরিত উদ্ভিদ পৃথিবীর মোট বনভূমির প্রায় 20% স্থান দখল করে রয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, কত ডিগ্রি উষ্ণতায় প্রোটোপ্লাজম মারা যায়? এ 45 ডিগ্রি, বি 65 ডিগ্রি, সি 80 ডিগ্রি, ডি 90 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে ডি 90 ডিগ্রি। 90 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রোটোপ্লাজম মারা যায়। চলে আসি পরবর্তী প্রশ্নে 36 নম্বর প্রশ্নে। এটি হলো বায়োজিওগ্রাফি থেকে শেষ প্রশ্ন। পরবর্তী যে 9টি প্রশ্ন হবে সেই 9টি প্রশ্ন থাকবে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে। শেষ প্রশ্ন বায়োজিওগ্রাফির বা সমগ্র সেটের 36 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম কোন রাজ্যে বন ব্যবস্থাপনা আরম্ভ হয়? বিকল্প রয়েছে এ ইংল্যান্ডে হ্যাম্পশায়ার রাজ্যে, বি ভারতের মাদ্রাজ রাজ্যে, সি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে এবং ডি ভারতের অন্ধ্র রাজ্যে। সঠিক যে বিকল্প সেটি হবে বিকল্প বি ভারতের মাদ্রাজ রাজ্যে। বিশ্বের প্রথম ভারতের মাদ্রাজ রাজ্যে বন ব্যবস্থাপনা আরম্ভ হয়। চলে আসি পরবর্তী প্রশ্নে 37 নম্বর প্রশ্ন, অর্থাৎ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন। প্রশ্ন রয়েছে, প্রগৌণ খাদকের একটি বৈশিষ্ট্য হলো। বিকল্প রয়েছে এ এরা তৃণভোজী প্রাণীকে শিকার করে তার মাংস খেয়ে থাকে, বি এরা আকাশে বা সমুদ্রে অবস্থান করে, সি অন্যান্য খাদকের তুলনায় সংখ্যায় এরা অধিক হয়ে থাকে এবং ডি প্রগৌণ খাদকের ক্ষেত্রে সবগুলোই সঠিক। সঠিক যে উত্তরটি হবে সেটি হলো বিকল্প বি, অর্থাৎ এরা আকাশে বা সমুদ্রে অবস্থান করে। চলে আসি পরবর্তী প্রশ্নে 38 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি জলজ বাস্তুতন্ত্রের জৈবিক উপাদান নয়? 4টি বিকল্প রয়েছে, সেগুলির মধ্যে কোনটি জলজ বাস্তুতন্ত্রের জৈবিক উপাদান নয়? বিকল্প রয়েছে পেরিফাইটন্স, বি নিউস্টনস, সি ক্যাকটাস এবং ডি বেন্থস। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি, অর্থাৎ ক্যাকটাস। ক্যাকটাস জলজ বাস্তুতন্ত্রের জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত নয়। পেরিফাইটন্স, নিউস্টনস এবং বেন্থস এগুলি জলজ বাস্তুতন্ত্রের জৈবিক উপাদান। পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্ন। মাশরুম হলো বাস্তুতন্ত্রের কেমো হেটেরোট্রফ উপাদান, ফোটো হেটেরোট্রফ উপাদান এবং হাইড্রোপোটোট্রফ উপাদান, অথবা কোনোটাই নয়। মাশরুম হলো বাস্তুতন্ত্রের 4টি বিকল্প রয়েছে, সেই বিকল্প থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। সঠিক যে উত্তর সেই উত্তরটি হবে কেমো হেটেরোট্রফ উপাদান। মাশরুম হলো বাস্তুতন্ত্রের একটি কেমো হেটেরোট্রফ উপাদান। পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, চ্যাপেরাল জীবভূমি স্থানীয়ভাবে যে নামে পরিচিত সেটি হলো এ ফ্রেগানা, বি মাকুইজ, সি বাথা এবং ডি ফিনবস। সঠিক যে উত্তরটি হবে সেটি হলো বি মাকুইজ। চ্যাপেরাল জীবভূমি স্থানীয়ভাবে মাকুইজ নামে পরিচিত। চলে আসি পরবর্তী প্রশ্ন 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে রয়েছে, জৈব ভূ রাসায়নিক চক্র সম্পর্কে সঠিক বক্তব্যটি শনাক্ত করুন। বক্তব্য দেওয়া রয়েছে, 1 জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে মোট 36টি মৌল চক্র আকারে আবর্তিত হয়। বক্তব্য 2 এই চক্রের মাধ্যমে অজৈব পদার্থগুলি বিভিন্ন জৈব পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হয়ে পরে আবার অজৈব অবস্থায় ফিরে আসে। এবং বক্তব্য 3 রয়েছে, জৈব ভূ রাসায়নিক চক্র দুটি
দশার মাধ্যমে সম্পন্ন হয়। এই সমস্ত বক্তব্যগুলির সাপেক্ষে 4টি বিকল্প দেওয়া রয়েছে, সেই বিকল্প থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। বিকল্প রয়েছে: এ শুধুমাত্র বক্তব্য 1 সঠিক, বি বক্তব্য 2 ও 3 সঠিক, সি বক্তব্য 2 সঠিক হলে বক্তব্য 3 অবশ্যই ভুল হবে, এবং ডি বক্তব্য 1 ও বক্তব্য 3 উভয়ই সঠিক। এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক যে বিকল্প সেটি হবে বিকল্প বি, বক্তব্য 2 ও বক্তব্য 3 সঠিক। অর্থাৎ জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে জৈব পদার্থগুলি বিভিন্ন জৈব পর্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে পরে আবার অজৈব অবস্থায় ফিরে আসে, এবং জৈব ভূ রাসায়নিক চক্র 2টি দশার মাধ্যমে সম্পন্ন হয়। এই 2টি তথ্য সঠিক। অবশিষ্ট যে তথ্যটি অর্থাৎ 1 নম্বর তথ্য সেটি কিন্তু ভুল। যেটি হলো জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে মোট 36টি মৌল চক্রাকারে আবর্তিত হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে নাইট্রোজেন উন্মুক্তকরণ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সিউডোমোনাস ও প্যারাকরকক্কাস, বি প্যারাকরকক্কাস ও নাইট্রোব্যাক্টর, সি নাইট্রোসোমোনাস ও সিউডোমোনাস, ডি প্যারাকরকক্কাস ও অ্যাজোটোব্যাক্টর। নাইট্রোজেন উন্মুক্তকরণ পর্যায়ে নিম্নের কোন জোড়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প এ, অর্থাৎ সিউডোমোনাস এবং প্যারাকরকক্কাস নাইট্রোজেন উন্মুক্তকরণ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরবর্তী প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে মনোবিজ্ঞানী কার্ট লিউইন পরিবেশকে কয় ভাগে বিভক্ত করেছেন? এ 2 ভাগে, বি 3 ভাগে, সি 4 ভাগে, ডি 5 ভাগে। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি, 3 ভাগে। মনোবিজ্ঞানী কার্ট লিউইন পরিবেশকে 3 ভাগে বিভক্ত করেছেন। চলে আসি 44 নম্বর প্রশ্নে। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোন দৃষ্টিভঙ্গিটি টেলিওলজিক্যাল নামেও পরিচিত? এ জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, বি থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, সি ইউক্রেটিক দৃষ্টিভঙ্গি, এবং ডি কোনোটাই নয়। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি, থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ থিওক্রেটিক দৃষ্টিভঙ্গিটি টেলিওলজিক্যাল দৃষ্টিভঙ্গি নামেও কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, অর্থাৎ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে শেষ প্রশ্ন। প্রশ্ন রয়েছে ক্রান্তীয় অঞ্চলের মানুষের জলবায়ুগত অভিযোজনের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলো এ এই অঞ্চলের মানুষ লম্বা ও পাতলা হয়, বি এই অঞ্চলের মানুষ লম্বা ও মোটা হয়, সি এই অঞ্চলের মানুষ বেঁটে ও পাতলা হয়, এবং ডি এই অঞ্চলের মানুষ বেঁটে ও মোটা হয়। 45 নম্বরের এই প্রশ্নের সাপেক্ষে যে বিকল্পটি সঠিক হবে সেটি হলো বিকল্প এ, যেখানে বলা হয়েছে এই অঞ্চলের মানুষ লম্বা ও পাতলা হয়। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের মানুষের জলবায়ুগত অভিযোজনের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হলো এই অঞ্চলের মানুষ লম্বা ও পাতলা হয়ে থাকে। বন্ধুরা, আমরা 10 নম্বর যে সেট সেই 10 নম্বর সেটের মাঝ বরাবর চলে এসেছি, অর্থাৎ 45টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। পরবর্তীতে আরো 45টি প্রশ্ন কিন্তু রয়েছে। যাই হোক বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব যদি আপনি প্রথম আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আলোচনাটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে। যাই হোক, চলে আসি পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 46 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে নিম্নের কোনটি বর্তমানে সম্পদ হিসাবে বিবেচিত হয় না? এখান থেকে ইকোনমিক জিওগ্রাফি বা সম্পদ ভূগোলের প্রশ্ন আরম্ভ হচ্ছে, এবং পরবর্তী যে 9টি প্রশ্ন সেই 9টি প্রশ্ন থাকবে সম্পদ ভূগোল থেকে। প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি বর্তমানে সম্পদ হিসাবে বিবেচিত হয় না? বিকল্প রয়েছে এ ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, বি ইলেকট্রনিক্স বর্জ্য, সি পুরাতন পাঠক্রমের বই, এবং ডি সবগুলি। সঠিক যে উত্তর সেই সঠিক উত্তরটি হবে, অর্থাৎ নিম্নের যেটি বর্তমানে সম্পদ হিসেবে বিবেচিত হয় না সেটি হলো বিকল্প ডি,
সবগুলি। ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন ডিডিটি ই, ইলেকট্রনিক্স বর্জ্য, পুরাতন পাঠক্রমের বই, এই সমস্তগুলি কিন্তু বর্তমানে সম্পদ হিসাবে বিবেচিত হয় না। পরবর্তী প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, ইকোনমিক জিওগ্রাফি থেকে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন রয়েছে, জিম্মারম্যান তার সম্পদ বিভাজনের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টিকে ভিত্তি হিসাবে ধরেননি? জিম্মারম্যান তার সম্পদ বিভাজনের ক্ষেত্রে নিম্নের কোনটিকে তার ভিত্তি হিসেবে ধরেননি? বিকল্প রয়েছে: এ সম্পদের বিতরণ, বি সম্পদের পরিমাণ, সি সম্পদের প্রাপ্যতা এবং ডি সম্পদের ব্যবহার। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে সম্পদের ব্যবহার। এটিকে তিনি তার সম্পদ বিভাজনের ক্ষেত্রে ভিত্তি হিসাবে ধরেননি। সম্পদের বিতরণ, পরিমাণ এবং প্রাপ্যতাকে অবশ্যই তিনি ভিত্তি হিসেবে ধরেছিলেন। চলে আসি 48 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, দ্য ওয়েলথ অফ নেশন অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজ নামক গ্রন্থে রচয়িতা হলেন? এ ব্রিটিশ অর্থনীতিবিদ ম্যালথাস, বি ব্রিটিশ অর্থনীতিবিদ স্মিথ, সি ব্রিটিশ অর্থনীতিবিদ রিকার্ডো এবং জার্মান দার্শনিক তথা রাজনৈতিক অর্থনীতিবিদ কার্ল মার্কস। সঠিক যে বিকল্প, সেই সঠিক বিকল্পটি হবে বিকল্প বি, স্কটিশ অর্থনীতিবিদ স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশনস বইটির লেখক হলেন স্কটিশ অর্থনীতিবিদ স্মিথ। চলে আসি পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তি: এ রেড কালার ওয়ার্কার নামে অভিহিত, বি ইয়েলো কালার ওয়ার্কার নামে অভিহিত, সি গোল্ডেন কালার ওয়ার্কার নামে অভিহিত এবং ডি হোয়াইট কালার ওয়ার্কার নামে অভিহিত। সঠিক যে বিকল্প, সেই সঠিক বিকল্পটি হবে বিকল্প সি, গোল্ডেন কালার ওয়ার্কার নামে অভিহিত হয়। পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তি গোল্ডেন কালার ওয়ার্কার নামে অভিহিত হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন 50 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে, ইউরেশিয়ার তুন্দ্রা অঞ্চল নিম্নের কোন প্রকার পশুপালনের জন্য অধিক পরিচিত? এ যাযাবর পশুপালন, বি বাণিজ্যিক পশুপালন, সি কৃষি পশুপালন এবং ডি মিশ্র পশুপালন। সঠিক যে উত্তর সেটি হবে 50 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যাযাবর পশুপালন। ইউরেশিয়ার তুন্দ্রা অঞ্চল যাযাবর পশুপালনের জন্য অধিক পরিচিত। চলে আসি পরবর্তী প্রশ্ন 51 নম্বর প্রশ্ন। প্রশ্নে রয়েছে, বাগিচা কৃষি ব্যবস্থায় উৎপন্ন ফসলের অন্তর্ভুক্ত করা যায় না নিম্নের কোন ফসলকে? কোকো, রাবার, চা, পাট, এই চারটি ফসলের মধ্যে কোনটিকে বাগিচা কৃষি ব্যবস্থায় উৎপন্ন ফসলের অন্তর্ভুক্ত করা যায় না? সঠিক উত্তরটি হবে পাট। কোকো, রাবার এবং চা এই তিনটিকে বাগিচা কৃষি ব্যবস্থার অন্তর্ভুক্ত ফসলের অন্তর্ভুক্ত করা যায়, কিন্তু পাটকে বাগিচা কৃষির অন্তর্ভুক্ত করা যায় না। চলে আসি 52 নম্বর প্রশ্নে। 52 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পৃথিবীর হ্যালিবাট মাছের রাজধানী বলা হয় নিম্নের কোন স্থানকে? পৃথিবীর হ্যালিবাট মাছের রাজধানী। বিকল্প রয়েছে: ক্যালিফোর্নিয়ার মন্টেরিকে, বি ভার্জিনিয়ার মার্টিন্সভিলকে, সি আলাস্কার হোমেরকে এবং ডি ক্যালিফোর্নিয়ার ডানা পয়েন্টকে। সঠিক যে উত্তর, সেই সঠিক উত্তরটি হবে বিকল্প সি, আলাস্কার হোমেরকে পৃথিবীর হ্যালিবাট মাছের রাজধানী বলা হয়। চলে আসে 53 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি লৌহবর্জিত খনিজ নয়? এ অ্যালুমিনিয়াম, বি ক্রোমিয়াম, সি টাইটেনিয়াম এবং ডি তামা। নিম্নের যেটি লৌহবর্জিত খনিজ নয় সেটি হলো বিকল্প বি, অর্থাৎ ক্রোমিয়াম। ক্রোমিয়াম লৌহবর্জিত খনিজ নয়, লৌহযুক্ত খনিজ। অবশিষ্ট যেগুলো রয়েছে অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম এবং তামা, এগুলো কিন্তু লৌহবর্জিত খনিজের উদাহরণ। চলে আসি 54 নম্বর প্রশ্নে, ইকোনমিক জিওগ্রাফি থেকে শেষ প্রশ্ন। পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্ন হবে হিউম্যান জিওগ্রাফি থেকে। ইকোনমিক জিওগ্রাফির শেষ প্রশ্নে রয়েছে, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত? এ জাপানে, বি অস্ট্রেলিয়ায়, সি ফ্রান্সে, ডি রাশিয়ায়। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটি অবস্থিত। সঠিক যে উত্তর সেটি হবে রাশিয়ায়। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত রাশিয়াতে। চলে আসি 54 নম্বর প্রশ্নে, অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন। পরবর্তী 9টি প্রশ্ন আমরা আলোচনা করব হিউম্যান জিওগ্রাফি থেকে। হিউম্যান জিওগ্রাফির প্রথম প্রশ্নে বা সমগ্র সেটের 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে,
ছোট হাতের MAN সম্পর্কে সঠিক তথ্যটি হলো, স্মল লেটারে MAN সম্পর্কে সঠিক তথ্যটি হলো এ, ইহা সংস্কৃতি, প্রযুক্তি, বুদ্ধি নির্ভর, প্রকৃতি পরিবর্তনকারী, মানবিক ও গুণসম্পন্ন মানুষকে নির্দেশ করে। বি, নিজস্ব প্রয়োজনে প্রকৃতিকে পরিবর্তিত করে নিরপেক্ষ বস্তুকে সম্পদে পরিণত করতে পারে। সি, নিম্ন স্তরের মানবেরা। ডি, সবগুলি সঠিক। 55 নম্বরের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বিকল্প সি, নিম্ন স্তরের মানব এরা, অর্থাৎ নিম্ন স্তরের মানবদের স্মল লেটার MAN বলা হয়, ম্যান বলা হয়, কিন্তু এই ম্যানটি স্মল লেটার দিয়ে আরম্ভ হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 56 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে শতাংশের বিচারে নিম্নের কোন মহাদেশে সর্বাধিক শহরবাসী দেখা যায়? বিকল্প রয়েছে এশিয়া মহাদেশ, বি, দক্ষিণ আমেরিকা মহাদেশ, সি, উত্তর আমেরিকা মহাদেশ এবং ডি, ইউরোপ মহাদেশ। শতাংশের বিচারে যে মহাদেশে সর্বাধিক শহরবাসী দেখা যায় সেটি হলো বিকল্প বি, দক্ষিণ আমেরিকা মহাদেশে। শতাংশের বিচারে দক্ষিণ আমেরিকা মহাদেশে সর্বাধিক পরিমাণ শহরবাসী দেখা যায়। চলে আসি পরবর্তী প্রশ্নে, 57 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে ভাসমান উদ্ধৃত জনসংখ্যা নিম্নের কোন বিষয়ের সাথে জড়িত? সঠিক, ভাসমান উদ্ধৃত জনসংখ্যা নিম্নের কোন বিষয়ের সাথে জড়িত? বিকল্প রয়েছে শিল্প কারখানা, শহর বাসস্থান, পরিবহন ব্যবস্থা এবং কৃষি ক্ষেত্র। 57 নম্বরের সঠিক যে উত্তরটি হবে সেটি হলো শিল্প কারখানা। ভাসমান উদ্বৃত্ত জনসংখ্যা শিল্প কারখানার সাথে বিশেষভাবে জড়িত। চলে আসি 58 নম্বর প্রশ্নে। 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানব সম্পদ বিকাশের প্রাথমিক গুরুত্বপূর্ণ সামাজিক পদক্ষেপ হলো এ, শিক্ষার অগ্রগতি, বি, প্রযুক্তিগত জ্ঞানের উন্নয়ন, সি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং ডি, পরিবার পরিকল্পনা। 58 নম্বরের প্রশ্নের সঠিক উত্তরটি হবে পরিবার পরিকল্পনা। মানব সম্পদ বিকাশের প্রাথমিক যে গুরুত্বপূর্ণ সামাজিক পদক্ষেপ সেটি হলো পরিবার পরিকল্পনা। চলে আসি 59 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে GEM বিষয়টি যুক্ত নিম্নের কোন বিষয়ের সাথে? এ, নারী শিক্ষা, বি, নারী পুষ্টি, সি, নারী ক্ষমতায়ন এবং ডি, নারীর মর্যাদা স্তর। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি, নারী ক্ষমতায়ন। GEM বিষয়টি নারী ক্ষমতায়ন বিষয়ের সাথে যুক্ত। চলে আসি 60 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে ভারতীয় দৃষ্টিভঙ্গিতে জনসংখ্যার ভিত্তিতে গ্রামীণ বসতি কয় প্রকার? বিকল্প রয়েছে 4 প্রকার, 5 প্রকার, 7 প্রকার, 12 প্রকার। ভারতীয় দৃষ্টিভঙ্গিতে জনসংখ্যার ভিত্তিতে গ্রামীণ বসতি কয় প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 7 প্রকার, 12 প্রকার। সঠিক যে উত্তর সেটি হবে 5 প্রকার। ভারতীয় দৃষ্টিভঙ্গিতে জনসংখ্যার ভিত্তিতে গ্রামীণ বসতি হলো 5 প্রকারের। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নে 61 নম্বর প্রশ্ন। 61 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনারভেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ, গডওয়েন, বি, গ্যালপিন, সি, ক্রিস্টলার এবং ডি, গ্যাডেস। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প ডি, গ্যাডেস। কোনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন গ্যাডেস। চলে আসি 62 নম্বর প্রশ্নে। 62 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে প্রথম পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে PLFS আরম্ভ হয় 1998 সালে, 2004 সালে, 2014 সালে, 2017 সালে। 62 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে ভারতের প্রথম পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে কখন আরম্ভ হয়? সঠিক যে উত্তর সেই সঠিক উত্তরটি হবে বিকল্প ডি, ভারতে প্রথম পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অর্থাৎ PLFS আরম্ভ হয় 2017 সালে। চলে আসি 63 নম্বর প্রশ্নে, বা এই প্রশ্নটি হলো হিউম্যান জিওগ্রাফি থেকে শেষ প্রশ্ন। পরবর্তী যে 9টি প্রশ্ন সেই 9টি প্রশ্ন আমরা আলোচনা করব রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে। 63 নম্বর প্রশ্নে বা হিউম্যান জিওগ্রাফির শেষ যে প্রশ্ন সেই প্রশ্নে বলা হয়েছে প্রজনন চাহিদা তত্ত্বে নিম্নের কোন বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি? এ, শিশুর চাহিদা, বি, শিশুর যোগান ও সম্ভাবনায় উৎপন্ন শিশু, সি, প্রজনন নিয়ন্ত্রণ ব্যয় এবং পরিবার পরিকল্পনা। সঠিক যে উত্তর
সেটি হবে বিকল্প ডি, পরিবার পরিকল্পনা। প্রজনন চাহিদা তত্ত্বে পরিবার পরিকল্পনা বিষয়টিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। চলে আসি 64 নম্বর প্রশ্নে, রিজিওনাল জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন। পরবর্তী যে 9টি প্রশ্ন, সেই 9টি প্রশ্ন আলোচনা করা হবে রিজিওনাল জিওগ্রাফি অনলি বা ভারতের ভূগোল থেকে। 64 নম্বর প্রশ্নে রয়েছে 1960 সালে পুনর্গঠিত রাজ্যগুলি হলো: এ মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ, বি মহারাষ্ট্র ও গুজরাট, সি হরিয়ানা ও গুজরাট এবং ডি হরিয়ানা ও মধ্যপ্রদেশ। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি, মহারাষ্ট্র ও গুজরাট। 1960 সালে পুনর্গঠিত রাজ্যগুলি হলো মহারাষ্ট্র এবং গুজরাট। চলে আসি পরবর্তী প্রশ্নে, 65 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে সর্ববৃহৎ বিভাগ হলো: এ উত্তরের পার্বত্য অঞ্চল, বি উত্তরের সমভূমি অঞ্চল, সি উপদ্বীপীয় উচ্চভূমি অঞ্চল এবং ডি উপকূলীয় সমভূমি অঞ্চল। এই প্রশ্নের সঠিক যে উত্তর সেটি হবে উপদ্বীপীয় উচ্চভূমি অঞ্চল। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে সর্ববৃহৎ যে বিভাগ সেটি হলো ভারতীয় উপদ্বীপীয় উচ্চভূমি অঞ্চল। চলে আসি 66 নম্বর প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে চিত্রকূট জলপ্রপাত গঠিত হয়েছে নিম্নের কোন নদীতে? চিত্রকূট জলপ্রপাত নিম্নের কোন নদীতে গঠিত হয়েছে? বিকল্প রয়েছে: এ প্রাণহিতা নদীতে, বি পূর্ণা নদীতে, সি ইন্দ্রাবতী নদীতে এবং ডি কৃষ্ণা নদীতে। সঠিক যে উত্তর সেই উত্তরটি হবে বিকল্প সি, ইন্দ্রাবতী নদীতে। চিত্রকূট জলপ্রপাতটি গঠিত হয়েছে ইন্দ্রাবতী নদীতে। চলে আসি 67 নম্বর প্রশ্নে, যেখানে বলা হয়েছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের গ্রামীণ নিম্ন কৃষি ক্ষেত্রগুলি যে নামে পরিচিত তা হলো। বর্তমান সময়ে অর্থাৎ এই সময় পশ্চিমবঙ্গের যে গ্রামীণ নিম্ন কৃষি ক্ষেত্রগুলি সেগুলিকে বলা হয়: এ বাইদ, বি অ্যাট, সি মাল এবং ডি বহাল। সঠিক যে উত্তর সেই সঠিক উত্তরটি হবে বহাল, বিকল্প ডি সঠিক। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের গ্রামীণ নিম্ন কৃষিগুলি বহাল নামে পরিচিত। চলে আসি 68 নম্বর প্রশ্নে। 68 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোনটি ভারতে চাষ হওয়া ধানের উচ্চ ফলনশীল ধানের বীজ নয়? নিম্নের কোনটি ভারতে চাষ হওয়া যে ধান সেই ধানের উচ্চ ফলনশীল ধানের বীজ নয়? বিকল্প রয়েছে: এ NP 52, বি IR8, সি রত্না এবং ডি টাইচুং 1। সঠিক যে বিকল্প সেই সঠিক বিকল্পটি হলো বিকল্প এ, অর্থাৎ NP 52 এই বীজটি ভারতে চাষ হওয়া উচ্চ ফলনশীল ধানের বীজ নয়। IR8, রত্না, টাইচুং 1 এগুলি কিন্তু ভারতে চাষ হওয়া ধানের উচ্চ ফলনশীল ধানের বীজ। চলে আসি 69 নম্বর প্রশ্নে। 69 নম্বর প্রশ্নে বলা হয়েছে লিগনাইট সঞ্চয়ে ভারতের প্রথম স্থানে রয়েছে নিম্নে কোন রাজ্য? এ তামিলনাড়ু, বি রাজস্থান, সি গুজরাট, ডি পুদুচেরি। 69 নম্বর প্রশ্নের সঠিক যে উত্তর সেই উত্তরটি হবে তামিলনাড়ু। লিগনাইট সঞ্চয়ে ভারতের প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু রাজ্য। চলে আসি পরবর্তী প্রশ্ন, 70 নম্বর প্রশ্ন। 70 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের বৃহত্তম একক স্থানিক গ্রিনফিল্ড স্টিল প্রজেক্টটি হলো। ভারতের বৃহত্তম একক স্থানিক গ্রিনফিল্ড স্টিল প্রজেক্টটি হলো: এ অন্ধ্রপ্রদেশের কোঠাগুদাম, বি পশ্চিমবঙ্গের সিঙ্গুর, সি উড়িষ্যার আঙ্গুল এবং ডি ওড়িশার জাজপুর। সঠিক যে উত্তর সেই সঠিক উত্তরটি হবে বিকল্প ডি, ওড়িশার জাজপুর। ভারতের বৃহত্তম একক স্থানিক গ্রিনফিল্ড স্টিল প্রজেক্টটি হলো উড়িষ্যার জাজপুরের যে প্রজেক্ট সেই প্রজেক্ট। চলে আসি 71 নম্বর প্রশ্ন। 71 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের বৃহত্তম বিমানবন্দরটি হলো: এ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, বি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। সঠিক যে উত্তর সেই উত্তরটি হবে বিকল্প বি, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম বিমানবন্দরটি হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। চলে আসি 72 নম্বর প্রশ্নে। এটি ভারতের ভূগোল থেকে রিজিওনাল জিওগ্রাফি ইন্ডিয়া থেকে শেষ প্রশ্ন। পরবর্তী যে প্রশ্নগুলি সেগুলি আলোচনা হবে ওশেনোগ্রাফি এবং কার্টোগ্রাফি থেকে। 72 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোশী কমিটি গঠিত হয়:
এ পাটজাত পণ্যের উপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহার করতে 1976 সালে। বি ভারতের চা শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে 1953 সালে। সি বস্ত্র শিল্পের কিছু সমস্যা সমাধানের জন্য 1958 সালে। এবং ডি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের জন্য 1965 সালে। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প সি। যোশী কমিটি গঠিত হয় বস্ত্র শিল্পের কিছু সমস্যা সমাধানের জন্য 1958 সালে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 73 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে ওশেনোগ্রাফি থেকে। প্রথম প্রশ্ন, পরবর্তী যে 9টি প্রশ্ন সেই 9টি প্রশ্ন আরম্ভ হবে ওশেনোগ্রাফি থেকে। ওশেনোগ্রাফির প্রথম প্রশ্ন এবং সমগ্র সেটের 73 নম্বর যে প্রশ্ন, প্রশ্নটি হলো তুর্জিল্লো ও থার্মেন সামুদ্রিক তলদেশকে কয় ভাগে ভাগ করেছেন? এ 2 ভাগে, বি 3 ভাগে, সি 4 ভাগে, ডি 5 ভাগে। তুর্জিল্লো এবং থার্মেন সামুদ্রিক তলদেশকে কয়টি ভাগে বিভক্ত করেছেন? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি 3 ভাগে। তুর্জিল্লো এবং থার্মেন সামুদ্রিক তলদেশকে 3টি ভাগে বিভক্ত করেছেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, 74 নম্বর প্রশ্ন, ওশেনোগ্রাফির তৃতীয় প্রশ্ন। প্রশ্ন রয়েছে প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্রতম পাত হলো? এ ফিলিপাইন পাত, বি কোকোস পাত, সি গ্যালাপাগোস পাত এবং ডি নাজকা পাত। এখানে প্রশ্নের সাথেই কোনো রকম ভাবে কিন্তু উত্তরটি জড়িয়ে গেছে। যাই হোক, প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্রতম যে পাত সেই পাতটি হলো কোকোস পাত। বিকল্প বি সঠিক উত্তর। চলে আসি 75 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে ভারত মহাসাগরের সর্বাধিক প্রশস্ত মহীসোপানটি অবস্থিত? এ জাভা ও সুমাত্রা উপকূল বরাবর, বি আরব সাগর ও বঙ্গোপসাগরীয় অংশে, সি আফ্রিকা উপকূল বরাবর এবং ডি উত্তর অস্ট্রেলিয়া উপকূল বরাবর। ভারত মহাসাগরের সর্বাধিক প্রশস্ত যে মহীসোপান সেটি অবস্থিত বিকল্প, এখানে হবে বিকল্প বি আরব সাগর ও বঙ্গোপসাগরীয় অংশে। অর্থাৎ ভারত মহাসাগরের সর্বাধিক প্রশস্ত মহীসোপানটি অবস্থিত আরব সাগর ও বঙ্গোপসাগরীয় অংশে। চলে আসি 76 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে উত্তর নিরক্ষীয় প্রশান্ত স্রোতের প্রবাহ পথ 500 নটিক্যাল মাইল, 700 নটিক্যাল মাইল, 5700 নটিক্যাল মাইল এবং 7500 নটিক্যাল মাইল। উত্তর নিরক্ষীয় প্রশান্ত স্রোতের যে প্রবাহ পথ তার বিস্তার কত? সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প ডি 7500 নটিক্যাল মাইল। উত্তর নিরক্ষীয় প্রশান্ত স্রোতের প্রবাহ পথ হলো 7500 নটিক্যাল মাইল। চলে আসি পরবর্তী প্রশ্ন, 77 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে নিরক্ষীয় আটলান্টিক প্রতিস্রোত পূর্ব দিকে নিম্নের কোন স্থান পর্যন্ত প্রসারিত হয়েছে? নিরক্ষীয় আটলান্টিক প্রতিস্রোত পূর্ব দিকে নিম্নের কোন স্থান পর্যন্ত প্রসারিত হয়েছে? বিকল্প রয়েছে এ ফ্লোরিডা প্রণালী পর্যন্ত, বি গুইনা উপসাগর পর্যন্ত, সি মেক্সিকো উপসাগর পর্যন্ত এবং ডি ত্রিনিদাদ পর্যন্ত। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প বি গুইনা উপসাগর পর্যন্ত। নিরক্ষীয় আটলান্টিক প্রতিস্রোত পূর্ব দিকে গুইনা উপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 78 নম্বর প্রশ্ন। 78 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমুদ্র জলের মোট লবণতার মধ্যে ক্যালসিয়াম সালফেটের সংযুক্তি থাকে? বিকল্প রয়েছে এ 1.260 পার থাউজেন্ড, বি 3.807 পার থাউজেন্ড, সি 1.658 পার থাউজেন্ড এবং ডি 27.213 পার থাউজেন্ড। 78 নম্বর প্রশ্নের সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প এ সমুদ্র জলের মোট লবণতার মধ্যে ক্যালসিয়াম সালফেটের সংযুক্তি থাকে 1.260 পার থাউজেন্ড। চলে আসি পরবর্তী প্রশ্ন, 79 নম্বর প্রশ্ন। প্রশ্নে রয়েছে নিম্নের কোন মহাসাগরে সর্বাধিক পরিমাণ এলাকা জুড়ে নীল কর্দম সঞ্চিত রয়েছে? আরো একবার বলে নিই, নিম্নের কোন মহাসাগরে সর্বাধিক পরিমাণ এলাকা জুড়ে নীল কর্দম সঞ্চিত রয়েছে? বিকল্প রয়েছে এ প্রশান্ত মহাসাগরে, বি আটলান্টিক মহাসাগরে, সি ভারত মহাসাগরে এবং ডি উত্তর মহাসাগরে। সঠিক যে উত্তর সেই উত্তরটি হবে উত্তর মহাসাগরে, বিকল্প ডি উত্তর মহাসাগরে সর্বাধিক পরিমাণ এলাকা জুড়ে নীল কর্দম সঞ্চিত রয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 80 নম্বর প্রশ্ন। 80 নম্বর প্রশ্নে রয়েছে সমগ্র সামুদ্রিক সম্পদের কত শতাংশ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস? সমগ্র যে সামুদ্রিক সম্পদ রয়েছে এস্টিমেটেড, তার মধ্যে কত শতাংশ খনিজ তেল এবং কত শতাংশ প্রাকৃতিক গ্যাস? বিকল্প রয়েছে 40%, 50%, 70%, 90%।
সঠিক যে উত্তর সেই সঠিক উত্তরটি হবে বিকল্প ডি 90%। সামুদ্রিক সম্পদের প্রায় 90% খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের অন্তর্ভুক্ত। চলে আসি পরবর্তী প্রশ্ন, 81 নম্বর প্রশ্ন। এটি ওশেনোগ্রাফি থেকে শেষ প্রশ্ন। পরবর্তী যে অবশিষ্ট 9টি প্রশ্ন রয়েছে সেই 9টি প্রশ্ন হবে কার্টোগ্রাফি থেকে। 81 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভরা কোটাল সংঘটিত হয় এ পূর্ণিমা তিথিতে, বি অমাবস্যা তিথিতে, সি দ্বাদশী তিথিতে, ডি প্রতিপদ তিথিতে। ভরা কোটাল সংঘটিত হয়, সঠিক যে বিকল্প সেটি হবে বিকল্প ডি অমাবস্যা তিথিতে। ভরা কোটাল সংঘটিত হয় অমাবস্যা তিথিতে। চলে আসি পরবর্তী প্রশ্নে, 82 নম্বর প্রশ্ন। এটি কার্টোগ্রাফির প্রথম প্রশ্ন। এখান থেকে শেষ 9টি প্রশ্ন অর্থাৎ 90 নম্বর প্রশ্ন পর্যন্ত কার্টোগ্রাফির প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন কার্টোগ্রাফির এবং সমগ্র সেটের 82 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে ভার্নিয়ার স্কেল সম্পর্কে সঠিক তথ্যটি হলো। বিকল্প রয়েছে এ ভার্নিয়ার স্কেল সরল রৈখিক বা বক্র রৈখিক হয়, বি ভার্নিয়ার স্কেলে কোনো আরএফ মান থাকে না বা হয় না, সি ভার্নিয়ার স্কেল যেসব যন্ত্রে ব্যবহার করা হয় সেগুলি হলো ট্রানজিট, থিওডোলাইট, সেক্সটেন্ট, প্লেনিমিটার, ডি সবগুলি সঠিক। সঠিক যে উত্তরটি হবে বা ভার্নিয়ার স্কেল সম্পর্কে সঠিক যে তথ্য সেটি হবে বিকল্প ডি সবগুলি সঠিক। অর্থাৎ ভার্নিয়ার স্কেল সরলরৈখিক বা বক্ররৈখিক হয়, ভার্নিয়ার স্কেলে কোনো আরএফ মান থাকে না বা হয় না, সি ভার্নিয়ার স্কেল যে সমস্ত যন্ত্রে ব্যবহার হয় সেগুলি হলো ট্রানজিট, থিওডোলাইট, সেক্সটেন্ট, প্লেনিমিটার ইত্যাদি। চলে আসি পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নে 83 নম্বর প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন কার্টোগ্রাফি থেকে। প্রশ্নে রয়েছে হায়দার গ্রাফ উদ্ভাবিত হয় নিম্নের কোন দেশে? এ অস্ট্রেলিয়া, বি ভারতে, সি মার্কিন যুক্তরাষ্ট্রে, ডি ব্রিটিশ যুক্তরাজ্যে। হায়দার গ্রাফ যন্ত্রটি উদ্ভাবিত হয়, সঠিক যে বিকল্প সেই সঠিক বিকল্পটি হবে বিকল্প এ অস্ট্রেলিয়ায়। হায়দার গ্রাফ অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত হয়। চলে আসি পরবর্তী প্রশ্নে 84 নম্বর প্রশ্ন। ভারতে মৌজা মানচিত্রের সূচনা হয় নিম্নের কোন সময়? ভারতে যে মৌজা মানচিত্র সেই মানচিত্রের সূচনা হয় নিম্নের কোন সময়? বিকল্প রয়েছে 1904 সালে, 1929 সালে, 1964 সালে এবং 1844 সালে। সঠিক যে উত্তর সেই উত্তরটি হবে বিকল্প এ 1904 সালে। ভারতে মৌজা মানচিত্রের সূচনা হয় 1904 সালে। চলে আসি পরবর্তী প্রশ্ন 85 নম্বর প্রশ্ন। প্রশ্নে রয়েছে ভারতে ব্যবহৃত ওপেন সিরিজ ম্যাপ এর ভিত্তি ধরা হয়। এ করাচির ডেটামকে, বি দিল্লির ডেটামকে, সি WGS-05 ডেটামকে এবং ডি WGS-84 ডেটামকে। সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প ডি WGS-84 ডেটামকে ব্যবহার করা হয় ভারতের ওপেন সিরিজ যে ম্যাপ সেই সিরিজ ম্যাপের ভিত্তি হিসাবে। চলে আসি পরবর্তী প্রশ্ন 86 নম্বর প্রশ্ন। 86 নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্বত্যাঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে সঠিক বৈশিষ্ট্যটি হলো। পার্বত্যাঞ্চলের ভূবৈচিত্র্য সূচক যে মানচিত্র তার ক্ষেত্রে সঠিক বৈশিষ্ট্যটি হলো। বিকল্প রয়েছে এ ভূপ্রাকৃতিক রেখাগুলি আঁকাবাঁকা ও বৃত্তাকার, নদী উপত্যকা ছাড়া রেখাগুলি সমদূরবর্তী, বি উল্লেখ্য ভূমিরূপ হলো বধ্যভূমি, মোনাডোনক, টিলা ইত্যাদি, সি লম্বচ্ছেদে পার্বত্য চূড়া ও গভীর নদী উপত্যকা পরিলক্ষিত হয় এবং ডি প্রস্থচ্ছেদে পার্বত্য চূড়া ও গভীর নদী উপত্যকা লক্ষ্য করা যায়। সঠিক যে বৈশিষ্ট্য সেটি হবে বিকল্প ডি প্রস্থচ্ছেদে পার্বত্য চূড়া ও গভীর নদী উপত্যকা লক্ষ্য করা যায়। পার্বত্য অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক যে মানচিত্র সেই মানচিত্রের প্রস্থচ্ছেদে পার্বত্য চূড়া ও গভীর নদী উপত্যকা লক্ষ্য করা যায়। অবশিষ্ট যে তিনটি রয়েছে সেটি অন্য তিনটি কোনো অঞ্চলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে প্রযোজ্য। চলে আসি পরবর্তী প্রশ্ন 87 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে নিম্নের কোন জোড়টি পৃথক? বিকল্প রয়েছে এ সমদূরবর্তী অভিক্ষেপ, সিলিন্ড্রিক্যাল অর্থোমরফিক প্রজেকশন, বি অনুরূপী অভিক্ষেপ, মার্কেটর প্রজেকশন, সি স্বল্প বিচ্যুতিযুক্ত অভিক্ষেপ, পলিকনিক প্রজেকশন এবং ডি প্লেনার অভিক্ষেপ, জেনিথাল নমনিক প্রজেকশন। যে জোড়টি পৃথক সেটি হবে 87 নম্বর প্রশ্নে সঠিক উত্তর বিকল্প এ সমদূরবর্তী অভিক্ষেপ, সিলিন্ড্রিক্যাল অর্থোমরফিক প্রজেকশন কিন্তু নয়। বিকল্প এ জোড়টি
পৃথক। অবশিষ্ট যে জোড়গুলি রয়েছে সেগুলি কিন্তু সঠিক রয়েছে। চলে আসি 88 নম্বর প্রশ্নে। 88 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিসংখ্যান বিভাজনে যখন দুটি সংখ্যার দ্বারা কোনো রাশি তত্ত্বের পরিধি বা ব্যাপ্তি নির্দেশিত হয় তখন সেই সংখ্যমানগুলিকে বলা হয় এ পরিসংখ্যা, বি শ্রেণী ব্যবধান, সি শ্রেণী এবং ডি শ্রেণী সীমা। সঠিক যে উত্তর হবে তার আগে আমরা আরো একবার পড়ে নিই প্রশ্নটি, যেহেতু লম্বা রয়েছে। পরিসংখ্যান বিভাজনে যখন দুটি সংখ্যার দ্বারা কোনো রাশি তত্ত্বের পরিধি বা ব্যাপ্তি নির্দেশিত হয় তখন সেই সংখ্যমান গুলিকে বলা হয়, সঠিক উত্তরটি হবে এখানে শ্রেণী ব্যবধান। চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 89 নম্বর প্রশ্ন। অঙ্কের ভাষায় প্রাপ্ত কোনো বিষয় সম্বন্ধিত তথ্য রাশিবিজ্ঞানের প্রণালী দ্বারা বিশ্লেষণ করা সম্ভব হলে তাকে বলা হয় এ চলক, বি পরিসংখ্যা, সি গুণক এবং ডি গড়। অঙ্কের ভাষায় প্রাপ্ত কোনো বিষয় সম্বন্ধিত তথ্য রাশিবিজ্ঞানের প্রণালী দ্বারা বিশ্লেষণ করা সম্ভব হলে তাকে বলা হয়, সঠিক যে উত্তর সেটি হবে বিকল্প এ চলক। চলে আসি 90 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন। প্রশ্ন রয়েছে মাল্টিস্পেকট্রাল স্ক্যানার সিস্টেম এমএসএস এ ব্যান্ড থাকে এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। সঠিক উত্তরটি হবে অর্থাৎ মাল্টিস্পেকট্রাল স্ক্যানার যে সিস্টেম সেই সিস্টেমে ব্যান্ড থাকে 4টি। বন্ধুরা, এই ছিল আমাদের যে এসএলএসটি মক টেস্ট সিরিজ, সেই সিরিজের 10 নম্বর সেটের 90টি প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আলোচনাটিকে লাইক করুন এবং শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, ততক্ষণ সঙ্গে থাকুন। জয় হিন্দ।